সিলেট থেকে ঢাকার পথে বিভিন্ন জেলায় রাতভর জনসভায় তারেক রহমান। দেশ গড়তে ভোট চাইলেন ধানের শীষে। নির্বাচন ঘিরে ষড়যন্ত্র নিয়ে সতর্ক করলেন নেতাকর্মীদের। মিরপুরে জনসভা দিয়ে প্রচার শুরু জামায়াত আমিরের। ফ্যাসিবাদের উত্থান ঠেকানোর ঘোষণা। আজ উত্তরবঙ্গ দিয়ে শুরু হচ্ছে নির্বাচনী সফর। জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি। নির্বাচনে পোস্টার না থাকায় অনলাইনে নতুন চ্যালেঞ্জ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য এআই এর অপব্যবহারের ঝুঁকি। প্রার্থী ও ভোটারদের মধ্যে বাড়ছে উদ্বেগ। কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির নেতা গুলিবিদ্ধ। নির্বাচনী প্রচার শেষে ফেরার পথে হামলার শিকার। ভোট বানচালের চেষ্টার অভিযোগ আমানুল্লাহ আমানের। এবং টানা 2 মাস ধরে ইউরোপের বাজারে কমছে পোশাক রফতানি আয়। রাজনৈতিক অস্থিতিশীলতাই কারণ। নির্বাচিত সরকারের দূরদর্শী সিদ্ধান্তের অপেক্ষায় উদ্যোক্তারা। সকালের সময়ের সঙ্গে আছি আমি শবনক নিবিড়। সিলেট থেকে ঢাকার পথে বিভিন্ন জেলায় রাতভর জনসভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শীতের রাতেও নির্বাচনী প্রচারণায় ঢল নামে নেতাকর্মীর। নির্বাচন ঘিরে ষড়যন্ত্র নিয়ে নেতাকর্মীদের সতর্ক করেন তারেক রহমান, দেন নানা দিক নির্দেশনা। মৌলভীবাজার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ বেরিয়ে রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পৌঁছান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। স্লোগানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান দলের নেতাকর্মীরা। ব্রাহ্মণবাড়িয়ার মঞ্চে দাঁড়িয়ে নির্বাচন ঘিরে ষড়যন্ত্র নিয়ে সবাইকে সতর্ক করেন তারেক রহমান। এর আগে যেরকম তথাকথিত ভোট এসেছিল, আমোদ নির্বাচন হয়েছিল, ঋষিরাজের নির্বাচন এসব, এবারও ভোট পেয়ে কিন্তু ষড়যন্ত্র হচ্ছে। আপনাদের প্রথম কাজ ধানের শীষ এবং মাদান এবং খাইটুম গাছে চার্জ ফার্মে এইসবই ভোট দেবো কি সে মধ্যরাতের ঘন্টা যখন 12টা পেয়েছে ততক্ষণে কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়াম মাঠে হাজির হন বিএনপি চেয়ারম্যান। রাত 12:17 জনসভায় স্থলে পা রাখেন তারেক রহমান। প্রবাসীদের ভোটে অনিয়ম থেকে শুরু করে ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগ তোলেন তিনি। পত্রিকার খবরে দেখলাম যে পোস্টার ভেরোদা সরিয়ে ফেলেছে, দেখেছেন আপনারা খবরটা? তাদের কারণে এই দেশের লক্ষ লক্ষ মা বোনের সম্মান হানি হয়েছিল সেদিন। তাদেরকে বাংলাদেশের মানুষ 50 বছর আগেই দেখে ফেলেছে যে তারা কি জিনিস। কাজে এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। দুইটাই বোঝেন নরসিংদীতে শীতের রাতেও প্রিয় নেতাকে এক ঝলক দেখতে ঢল নামে জনতার নেতাকর্মীদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা দেন তিনি। তার জন্য নামাজ পড়বেন, ঘরের থেকে বের হবেন, যার যার ভোট কেন্দ্রের সামনে গিয়ে একসাথে সবাই হবেন যাদের ওই এলাকার ভোটা। হজরের জামাত ওইখানে পড়বেন নামাজ, ওইখানে আদায় করবেন হজরের নামাজ এবং আবে সবাই গিয়ে ভোট কেন্দ্রের সামনে দাঁড়াবে। সকল শান্তি বোঝন শুরু হবে। প্রথম বোঝন পারবে সময় পৌনে 4টে নারায়ণগঞ্জের 2500-এ শেষ হয় এই নির্বাচনী ম্যারাথন। সমাবেশের মঞ্চ থেকে 12 ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। কাজ হচ্ছে সঠিক ব্যক্তিকে নির্বাচন করতে হবে। দীর্ঘ নির্বাচনী পথসভা শেষে ভোর 5টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হন বিএনপি চেয়ারম্যান। একাধে 4টি জেলার 5টি জনসভা নতুন মাত্রা যোগ করে নির্বাচনী প্রচারে বাংলাদেশ জিন্দাবাদ। সময় সংবাদ, ঢাকা। এর আগে সিলেটে গণসমাবেশের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণায় নামেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সবার আগে নিজের দেশ গড়তে ভোট চাইলেন ধানের শীষে। পোস্টাল ব্যালট ডাকাতি সহ সব ষড়যন্ত্র রুখে দেওয়ার ডাক দেন তারেক রহমান। জনরায় পেলে ন্যায়ের ভিত্তিতে দেশ পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন বিএনপি চেয়ারম্যান। এরপর মৌলভীবাজার হবিগঞ্জে জনসমাবেশেও বক্তব্য রাখেন তারেক রহমান। মিজানুর রহমানের ক্যামেরায় সিলেট থেকে আহমেদ সালেহিনের রিপোর্ট। নির্বাচনী মাঠে জনতার এক নায়ক, যেন এক কান্ডারির আবির্ভাব। 2 বাহুতে যেন মানুষের আকাঙ্ক্ষার শক্তি, ভালোবাসার রঙিন উচ্ছ্বাস। লক্ষ জনতার সামনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পুরো মাঠ জুড়ে তখন স্লোগান, যে ধ্বনি ছড়িয়ে পড়ে পূর্ণভূমির সব প্রান্তে।
বিএনপি চেয়ারম্যানের নির্বাচনী প্রচারণার প্রথম জনসভা সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠে, যেখানে ভোর থেকে অবস্থান নেওয়া নেতাকর্মী ও সাধারণ মানুষ অপেক্ষায় ছিলেন তার বক্তব্য শুনতে, প্রিয় নেতাকে একবারের জন্য দেখার জন্য। দুপুর 12:30টায় সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে মঞ্চে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করে ভোট চান। তারেক রহমান সাহেব আমাদের যে নেতৃত্ব দিচ্ছেন, সেই নেতৃত্বের অগ্রযাত্রায় সামনে এগিয়ে গিয়ে তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী করে বাংলাদেশকে আমরা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার প্রচারণার প্রথম বক্তব্যে চমক রাখেন। সিলেটি ভাষায় কুশল বিনিময় করেন লাখো মানুষের সঙ্গে। আসসালামু আলাইকুম, আপনারা ভালো আছেন? বিএনপিও তার পক্ষ থেকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তারা বদ্ধপরিকর বলে জানান তারেক রহমান। বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ অন্যান্য প্রতিশ্রুতি বাস্তবায়নে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। আগামী 12 তারিখে ধানের শীষকে জয়যুক্ত করেন, জয়যুক্ত করতে পারেন, আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশের কৃষকদের পাশে তাহলে দাঁড়াতে পারবো। মা বোনদেরকে আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। দিল্লি নয়, বেন্নি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। তারেক রহমান বলেন, পোস্টাল ব্যালট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, অতীতের ভোট ডাকাতির মতো একই রকম ষড়যন্ত্র হচ্ছে, সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট যেগুলো পাঠানো হয়েছে সেগুলোকে কিভাবে ডাকাতি করা হচ্ছে, ঠিক যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল, ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। প্রিয় ভাই বোনেরা, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। একটি দল জান্নাতের টিকিট বিক্রির নামে শিরক করছে মন্তব্য করে তারেক রহমান নির্বাচনের আগে তারা ঠকাচ্ছে, পরে কি করবে তা নিয়ে সচেতন হওয়ার আহ্বান জানান সাধারণ মানুষকে। একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহ একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের পরে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবা। আগামী দিনে বিএনপি সরকার গঠিত হলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরায়ণতার ভিত্তিতে ইনশাআল্লাহ দেশকে পরিচালনা করবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার মাধ্যমে কোনো জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তার প্রথম জনসভায় যে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হলো এই সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে, যেখান থেকে তিনি আবারও ধানের শীষের পক্ষে ভোট চাইলেন। বললেন, জনগণের সমর্থনে নির্বাচিত হলে তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন এই জনগণকে সঙ্গে নিয়ে। পরে মৌলভীবাজারে জনসভায় যোগ দেন তারেক রহমান। এ সময় বিএনপিকে প্রোটোকল দেয়া নিয়ে যারা উস্কানিমূলক কথা বলছেন তাদেরকে 3 গুণ প্রোটোকল দিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তারেক রহমান। অনুরোধ জানাচ্ছি সরকারকে, বিএনপির পক্ষ থেকে, লাখো জনতার পক্ষ থেকে তাদের প্রোটোকল দরকারের 3 ডবল করে দেন। তারা মানুষকে বিভ্রান্ত করছে এবং মানুষ এটা জানতে পেরে মানুষ তাদের উপরে ক্ষিপ্ত হচ্ছে। আমরা চাই না মানুষ ক্ষিপ্ত হয়ে মানুষ কিছু করে বসুক তাদেরকে। এরপরে হবিগঞ্জের জনসভায় যোগ দিয়ে তারেক রহমান বলেন, একটি দলের লোক বাড়ি বাড়ি গিয়ে এনআইডি নাম্বার ও বিকাশ নম্বর সংগ্রহ করছে। তারা বলে সৎ মানুষের শাসন কায়েম করবে, বিকাশ নাম্বার নিচ্ছে, ফোন নাম্বার নিচ্ছে, বিকাশ করে টাকা পাঠাচ্ছে। নির্বাচনের আগে যারা মানুষকে এইভাবে অর্থ প্রদান করে, আগেই যারা অসৎ কাজ করে, তারা কেমন করে সৎ মানুষের শাসন কায়েম করবে? শুভেচ্ছা, স্বাগতম। প্রথম দিনের নির্বাচনী প্রচারণা শেষে চট্টগ্রাম, বরিশাল, খুলনা বিভাগের কয়েকটি জেলায় জনসমাবেশ করার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। দেশের মানুষ এই দুর্নীতি দেখতে চায় না। আহমেদ সালাহিন, সময় সংবাদ। এদিকে রাজধানীর মিরপুরে সমাবেশের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। নতুন পোশাকে ফ্যাসিবাদের উত্থান হলে তার পরিণতিও 5 আগস্টের মতো হবে বলে মন্তব্য করেন তিনি। বলেন, এদেশে আর ভোট ডাকাতি হতে দেয়া হবে না। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ জোট সঙ্গীরা উপস্থিত ছিলেন সমাবেশে। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী এলাকা ঢাকা 15 আসনে নির্বাচনী সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করল জামাত।
মিরপুরে আদর্শ উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপস্থিত হতে শুরু করেন নেতাকর্মীরা। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয় বিদ্যালয় মাঠ। বিকেল 4:30টার দিকে মঞ্চে হাজির হন ঢাকা 15 আসনে জামাতের প্রার্থী ডাক্তার শফিকুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন 10 দলীয় জোটের শীর্ষ নেতারা। ডাক্তার শফিকুর রহমানের পাশে ছিলেন ঢাকার আসনগুলোর দাঁড়িপাল্লার প্রার্থীরা। এ সময় সব প্রার্থীকে পরিচয় করিয়ে দেন তিনি। সবার হাতে তুলে দেন দলীয় প্রতীক দাঁড়িপাল্লা। পরে প্রধান অতিথির বক্তব্যে জামাতের আমির বলেন, নতুন পোশাকে দেশে ফ্যাসিবাদের উত্থান হলে তাদের পরিণতিও হবে 5 আগস্টের মতো। আর এই দেশে আমরা ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না। ফ্যাসিবাদ এখন যদি নতুন কোনো জামা পরে আমাদের সামনে আসে, 5 আগস্ট যে পরিণতি হয়েছিল সেই নতুন জামা পরা ফ্যাসিবাদের একই পরিণতি হবে। মানুষ এবার রাষ্ট্র কাঠামো পরিবর্তনের লক্ষ্যে গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করবে বলে জানান জামাতের আমির। এ সময় তিনি দুর্নীতিবাজ, চাঁদাবাজ আর দখলবাজের বিরুদ্ধে ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান। যারা নিজেদের দলের লোকদেরকে চাঁদাবাজি, দখল বাণিজ্য, মামলাবাজি, দুর্নীতি, সন্ত্রাস, পাথর মেরে লোক হত্যা, গাড়ি চাপা দিয়ে লোক হত্যা, এগুলা থেকে নিজের কর্মীকে যারা বিরত রাখতে পারবে, আশা করি আগামীর বাংলাদেশ তারা জনগণকে উপহার দিতে পারবে। আর যারা এগুলা পারবে না, তারা যত রঙিন স্বপ্ন জাতিকে দেখাবেন, জাতি তাদের এই মত বুঝতে জাতির মোটেই কোনো অসুবিধা হবে না। নিজ নির্বাচনী এলাকা ঢাকা 15 আসনে বিজয়ী হলে তিনি কি করবেন তার সংক্ষিপ্ত ইস্তেহার তুলে ধরেন জামাতের আমির। ভাঙা রাস্তা, বাচ্চারা স্কুলে যাওয়ার সময় 3 বার হুমড়ি খেয়ে পড়ে, তার সাথে হাতে ধরা মাও পড়েছে। সন্ত্রাস, মাদক এই এলাকায় দীর্ঘদিন ক্ষতিগ্রস্ত করেছে। বাসায় গ্যাস সাপ্লাই নাই, সারাদিন মহিলারা তাকিয়ে থাকেন কখন গ্যাস আসবে আর হাড্ডি পাশন বসাবেন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়ে ইনশাল্লাহ এই সমস্ত সমস্যার সমাধান আমরা করব। জামাত সরকার গঠন করলে নারীদের জন্য নিরাপদ পরিবেশ গড়ার প্রতিশ্রুতিও দেন ডাক্তার শফিকুর রহমান। নাজমুস সালেহী। সামনে রেখে আজ উত্তরবঙ্গ দিয়ে নির্বাচনী সফর শুরু করবেন জামাত ইসলামের আমির ও 10 দলীয় জোটের শীর্ষ নেতা ডাক্তার শফিকুর রহমান। পঞ্চগড় দিয়ে শুরু হবে এই যাত্রা। দলের শীর্ষ নেতাকে বরণ এবং জনসভা সফল করতে গ্রহণ করা হয়েছে নানা প্রস্তুতি। পঞ্চগড় পৌরসভার চিনিকল মাঠে জনসভার মঞ্চ তৈরি সহ নানা রকম প্রস্তুতি নেন জেলা জামায়াত ইসলামের নেতাকর্মীরা। জনসভাকে কেন্দ্র করে 10 দলীয় জোটের নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তারা বলছেন, জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ও 10 দলীয় জোটের প্রার্থীদের পক্ষে এবং গণভোটে হ্যাঁ এর পক্ষে জনসভায় বক্তব্য দেবেন জামাত আমির। কর্মকাণ্ড আমাদের চলছে। আমরা প্রত্যাশা করি যে ব্যাপক উপস্থিতি মিলবে এবং জনগণের সাড়া মিলবে। আমরা মনে করছি যে পুরো পঞ্চগড় জেলা লক্ষ লক্ষ মানুষের একটি জনসমাগম আগামীকালকে এখানে হতে যাচ্ছে, যেখানে ইনশাআল্লাহ তিল ধারণেরও কোনো ঠাঁই থাকবে না। প্রচারণা সম্পর্কে সবশেষ তথ্য জানতে আমরা আরও যুক্ত ছিলাম চাঁদপুর এবং চাঁপাইনবাবগঞ্জে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পোস্টার নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী প্রচারে পোস্টারের জায়গায় গুরুত্ব পাচ্ছে অনলাইন মাধ্যম। ইসির সিদ্ধান্তকে অনেকে স্বাগত জানালেও এতে দেখা দিয়েছে নতুন কিছু চ্যালেঞ্জ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ও এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর ছবি ভিডিও ছড়ানোর ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে প্রার্থী ও ভোটারদের মধ্যে। মানিক মোহাম্মদ ওমরের রিপোর্ট। পোস্টার বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতিতে হয়ে উঠেছিল গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, কিন্তু নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এবারের নির্বাচনে পোস্টার নিষিদ্ধ। কমিশনের এমন সিদ্ধান্তকে ইতিবাচক মনে করছেন ভোটাররা, তবে কারো কারো রয়েছে দ্বিমত। পোস্টারের কারণে তো আমাদের দেখা যায় যে রাস্তায় বা অন্যান্য জায়গায় অনেক
বেশি ময়লা আবর্জনা বা অনেক প্রবলেম হয় আমাদের সবারই। জন্মের পর থেকে প্রথমবার এত ভিন্ন একটা প্রচারণা, তো ভোট দেওয়ার জন্য অনেক এক্সাইটেড। আমি সোশ্যাল মিডিয়ার সাথে মোটামুটি সম্পৃক্ত, সেদিন আমি দেখি, কিন্তু আমার ফ্যামিলির অন্যান্য সদস্য আছে যারা মোবাইল এগুলো বুঝে না। পোস্টারবিহীন নির্বাচনকে স্বাগত জানিয়েছেন প্রার্থীরাও। পোস্টার না থাকার বিষয়টাকে আমি খুব ভালোভাবে দেখছি, কারণ ফার্স্ট অফ অল এই পোস্টারগুলোর কারণে আমাদের এনভায়রনমেন্টে একটা নেগেটিভ ইফেক্ট পড়তো। আমরা মানুষের হাতে এই লিফলেটটা গেলেই তো হয়, আর ভোটার স্লিপ হচ্ছে দিতে পারলেই হবে, এটা কোনো আমি মনে করি না কোনো অসুবিধা। আমাদের দেওয়ালগুলো নষ্ট হয়ে যায়, আমরা পরিষ্কার পরিচ্ছন্নতাকে পছন্দ করি। নির্বাচনী প্রচারে পোস্টারের জায়গায় গুরুত্ব পাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এর মধ্যে আবার দেখা দিয়েছে ভুয়া তথ্য কিংবা এআই নির্মিত ছবি ভিডিও ছড়ানোর ঝুঁকি। আমার নাম একটা অপপ্রচার করেছে, তো অপপ্রচারটা নোংরামি আমরা করতে চাই না। সারা পৃথিবীতে এমনকি আমাদের দেশেও কিন্তু যারা পূর্বী তারাও কিন্তু সোশ্যাল মিডিয়া দেখেন। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো আরও সিভিয়ার। এখানে সাইবার বুলিং, তারপরে আপনার কি বলবো যে নানা রকম অপপ্রচার। এটাকে যদি আপনি নেগেটিভভাবে উপস্থাপন করেন, এটা তো অনাকাঙ্ক্ষিত এবং এটা কখনো সুস্থ চিন্তা হতে পারে না। বিশেষজ্ঞরা বলছেন এবারের নির্বাচনে ঝুঁকি তৈরি করতে পারে এআই, তাই নির্বাচন কমিশনের সার্বক্ষণিক মনিটরিং সেল গঠনের পরামর্শ তাদের। এইবারের নির্বাচনে এআইটা একটা ভয়াবহ রূপ ধারণ করতে পারে। ইমেজ কিংবা টেক্সটের ক্ষেত্রে এখন অনেক ধরনের টুলস আছে, মোটামুটি শতভাগ এটাকে নিশ্চিত করা যায় এটা ফেক। কিন্তু ভিডিও, যেটা ডিপ ফেক ইউজ করে যে ভিডিওগুলো তৈরি হচ্ছে, এটা অনেকটাই কিন্তু কোনো এআই আবার এটাকে ফেক ধরতে 100% পারে না। এই ধরনের বাধাটাকে অতিক্রম করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা সেল থাকা উচিত। এদিকে নির্বাচন সামনে রেখে ডিজিটাল অঙ্গনে সরব প্রচারণায় নেমেছে দলগুলো। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার নিষিদ্ধ হওয়ায় একদিকে রক্ষা পাচ্ছে পরিবেশ, অন্যদিকে যুক্ত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার সম্ভাবনাও। তাই অনলাইনে নজরদারি বাড়ানো দরকার নির্বাচন কমিশনের, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ফরিদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করেছে দুর্বৃত্তরা। নির্বাচনী প্রচারণার মিটিং শেষে বাড়ি ফেরার পথে তার উপর হামলা করা হয়। রাতে ঢাকা মেডিকেলে তাকে দেখতে গিয়ে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা 2 আসনের প্রার্থী আমানুল্লাহ আমান অভিযোগ করে বলেন, নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে হাসান মোল্লাকে গুলি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে। স্বজনরা জানান, হাসান মোল্লা নির্বাচনী কাজ শেষে ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলে আসা 2 জন তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় হাসান মোল্লাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কারা এই হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়। গুলির মধ্যে একটা মোটরসাইকেল, একজন আরোহী, আরেকজন পিছনে বসা ছিল, চাদর গায়ে দেওয়া, হেডলাইট অফ করে ধীরে ধীরে পিছনে ফলো করে কাছে থেকে একটা গুলি করছে। গুলি করা গুলিটা সরাসরি তার পেটে আঘাত পরে গুলিতে ঢুকে গেছে, তারপরে আরো 2টা ফায়ার করছে। আমরা এই সমস্ত সন্ত্রাসী থেকে ধিক্কার জানাই এবং আমরা সংঘবদ্ধভাবে প্রতিহত করব। এই সন্ত্রাসীরা কেরানীগঞ্জে কোনো জায়গা পাবে না। রাতে গুলিবিদ্ধ হাসান মোল্লাকে দেখতে ঢাকা মেডিকেলে আসেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা 2 আসনের প্রার্থী আমানুল্লাহ আমান। তিনি অভিযোগ করেন, নির্বাচন বানচালের উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। সে যেন আর নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে না পারে, তাকে হত্যা করার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। অতএব প্রশাসন দেখবেন কারা করেছে, কেন করেছে, তারা পদক্ষেপ নেবেন এবং দোষীদেরকে আইনের আওতায় আনবেন। এটাই আমাদের প্রত্যাশা, এটাই আমরা সমান ব্যক্ত করছি। আমার যেটা ধারণা, সেই পদক্ষেপই তারা গ্রহণ করেছে যাতে নির্বাচনটা বানচাল করে দেয়, নির্বাচন যাতে না হয়। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান আমানুল্লাহ আমান। রায়দুল ইসলাম শুভ।